এই চলো, দিনটা শুরু হলো। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে শুরুতেই বলি। আহ, সেদিন আমি যেটা বলেছিলাম যে সনাতনীরা সফট টার্গেট, আমি কিন্তু কোনো অন্য ধর্মাবলম্বীর মানুষদের বলিনি। আমি আমাদের ধর্মেরই কিছু মানুষ আছেন যারা মানে নিজের ধর্মের মানুষজনকে কথা বলেন, বলতে পছন্দ করেন। দ্বৈত সত্তা, দ্বৈত চরিত্র, এটা ঠিক নয়। আপনি নিজের টাইটেলের পাশে সনাতনী টাইটেল ব্যবহার করছেন কেন? আপনি ছেড়ে দিন না। মানে রেকমেন্ড না করলে রিহাবে দেওয়া যায় না। এর একা থাকতে কোনো ভয় নেই। আর বাড়ির মধ্যেও তো আমি রাত্রিবেলায় তো যদি কেউ বলো অন্যরকম ভয় কিছু, এনটিটি, এই সমস্ত প্যারানর্মাল কিছুর ভয়, তো এককালে ভীতু ছিলাম, কিন্তু নেই। আমাকে পরিস্থিতি আমাকে স্ট্রং করেছে। রিসিভও করি না, কারণ যেমন তেমন দেবো না, কারণ আমার জীবনটা তো আমি দেখেছি, কখনোই দেবো না। যদি দেখি মোটামুটি যদি ঠিকঠাক হয় তাহলে, আর যদি ওটাই বলেছি যদি হওয়ার হয় হবে, না হওয়ার হলে হবে না। চলে এলাম বন্ধুরা, আরেকটা দিন, আরেকটা সকাল শুরু হয়ে গেল। তো এখন বাজলো 9:54। অনেকটাই বেলা হয়ে গেল, যেহেতু কাল মেডিসিন নিয়েছি ওই জন্য জানোই তোমরা উঠতে দেরি। 9:54, আর আজ হচ্ছে 28শে মার্চ, শুক্রবার। তো চলে এসছি, হাজির হয়ে গেছি চা নিয়ে যথারীতি। আজকে কাজকর্ম তো একটু একটু রয়েছে, কি করব সেটা দেখি, এখনো মানে প্ল্যান করা হয়নি। তার আগে বলো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো বললামই, যেমন দিনটা শুরু করে দিয়েছি। তো কাজকর্ম তো থাকবেই কিছু না কিছু। আহ আজকে রান্না আমার করব কি করব না এখনো সেটা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি। তবে অন্যান্য কাজকর্ম থাকবে, জামা কাপড় কাচতে দেওয়া হবে, জমেছে, কাচা হয়নি। তারপরে আরো থাকবে এরকম টুকটাক টুকটাক কিছু কাজকর্ম থাকবে। দুধের প্যাকেট বার করতে হবে, ফ্রিজ থেকে দুধ জাল দিতে হবে। দই তো পাততে পারছি না দেখছোই, তারপরে চেষ্টা করব আবার দই পাতার। তো এই চলো, দিনটা শুরু হলো। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে শুরুতেই বলি। আহ, সেদিন আমি যেটা বলেছিলাম যে সনাতনীরা সফট টার্গেট, আমি কিন্তু কোনো অন্য ধর্মাবলম্বীর মানুষদের বলিনি। আমি আমাদের ধর্মেরই কিছু মানুষ আছেন যারা মানে নিজের ধর্মের মানুষজনকে কথা বলেন, বলতে পছন্দ করেন। হুম। আহ, আমার কিন্তু প্রচুর আহ, অন্য ধর্মাবলম্বী বন্ধু রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে বহুদিন। ছোটবেলা থেকে আমি একসঙ্গে বড় হয়েছি, একই পাঁচিল, মানে জাস্ট সেই রকম বাড়ি প্রতিবেশী। আমরা খুব সুন্দর সম্পর্ক শেয়ার করতাম, এবং এখনো আমার বাড়িতে কিন্তু মৌলির বাবা যেহেতু যে স্কুলে আছেন সেখানে উর্দু মিডিয়ামও রয়েছে। তো প্রচুর, যেমন বুঝতেই পারছো, রোজার 1 মাস ছুটি মানে সেই স্কুলে। তো তারা আসেন, এবং কখনো কিন্তু আমি এরকম, অনেকের থাকে তাদের জন্য আলাদা কাপ প্লেট, আলাদা খেতে দিলে ডিশ, আমার বা থালা যাই হোক, আমার কিন্তু সেটা নেই। আমার কিন্তু যে কাপে যে প্লেটে সবাই খাই, আমরা সবাই। এবার বাড়িতে আমি যে কাপে খাচ্ছি এই কাপটা তো আলাদা, এগুলো তো বাড়িতে খাবার, কিন্তু বাইরের লোকজন এলে যে কাপে সবাইকে দেয়া হয় সেই একই কাপ প্লেটে কিন্তু দেয়া হয়, একই থালায় কিন্তু দেয়া হয়। এবং আমি নিজে নিজে হাতে মাজি। কাজেই এটা একদমই নয় যে আমার কোনো রকম ইয়ে আছে। আমি রিসেন্ট যে পরিস্থিতি চলছে তার প্রেক্ষাপটেই বলেছি যে আমাদের মহাকুম্ভ হলে দোষ, রামনবমীর মিছিল বেরোলে দোষ, সরস্বতী পুজো করতে বাধা, আহ দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে, কীর্তন গাইলে পুলিশ বাধা, আমি প্রশাসনের এটা বলেছি। আর যারা শিক্ষিত
প্রকৃত আহ, অন্য ধর্মাবলম্বী মানুষজন, তারা যে তাদেরকে তো আমরা জানি, আমরা তো দেখতেই পাচ্ছি। যারা প্রকৃত শিক্ষিত তাদের চিন্তা চেতনা ভাবনা কি সেটা দেখতেই পাচ্ছি। এবং যারা প্রকৃত শিক্ষিত অন্য ধর্মাবলম্বী, তারা কিন্তু তাদের ধর্মাবলম্বী লোকদের দ্বারা আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, তো কিছু যারা, এটা তো অস্বীকার করার উপায় নেই, ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, বাইরের থেকে অন্য দেশ থেকে লোক ঢুকেছে, এটা তো একদম পরিষ্কার পরিসংখ্যান দিয়ে বলছে, আমি বলছি না। আমি পার্টিকুলারলি সেই সমস্ত ওদের কথা বলছি। আমি প্রশাসনের স্তরে যারা এই জিনিসটা করছে, মানে এই ভাগাভাগির ব্যাপারটা, মানে এই জিনিসটা করছে, আমি তাদের বলেছি। আমার আমি মানে শ্রদ্ধেয় আমাদের এখানে ছিলেন একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ, অন্য ধর্মাবলম্বী। তিনি আমাদের বাড়িতে আসতেন। তিনি মানে ভীষণই বিদগ্ধ। তিনি শুধু আমাদের শহরে নয়, রাজ্যের, মানে তার নাম ছিল। উনি এসেছেন, আমি পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, কারণ আমার বাড়ির শিক্ষা এটাই। হ্যাঁ, আমার মানে গুরুজন মানে প্রণম্য, সেই রকম গুরুজন। অবশ্যই পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। টিচার ছিলেন, আমি পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। এটা আমাদের কালচার, আমরা কখনোই বলি না। তাই আমার মানে কথাটা ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি এটাই বলতে চেয়েছি যে আমাদেরকে খুব বলা যায়, যারা আমাদের ধর্মাবলম্বী মানুষজন, আমি তাদের কথা বলেছি, তারা আমাদেরকে বলতে পারেন। তারা অমৃত কুম্ভ নিয়ে অনেক কথা তারা বলতে পারেন, কিন্তু তারা কিন্তু অন্য কাউকে বলেন না, বলতে পারেন না। কারণ তারা সো কল্ড সেকুলার। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, কারণ তাদের সেটা নাকি সাম্প্রদায়িকতা। আর সেই যাদবপুর ইউনিভার্সিটিতে ওপেন খবরে দেখানো হয়েছে, সেখানে কিন্তু বিশাল ইফতারের পার্টি এবং আজান সহ চলছে, বিশাল ইভেন্ট। সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই যে ডুয়াল ক্যারেক্টার বা ডুয়াল পলিসি, এটার এগেনস্টেই বলেছি আমি। আমি যদি বলি যে আমি হিন্দু, আমি সনাতনী, তাহলে আমি সাম্প্রদায়িক। কিন্তু অন্য ধর্মের মানুষ যখন বলেন যে তিনি ইসলাম বিশ্বাস করেন, তখন কিন্তু তাকে বলা হয় তিনি সেকুলার। ডিসক্রিমিনেশনটা কারা করছেন? সো কল কিছু, বলতে বাধ্য হচ্ছি, পলিটিশিয়ানরা তো করছেনই, আর যারা করছেন তাদেরকে আমি আঁতেল বলি। এরপরেও আমাকে অনেক বাজে কথা বলে কমেন্ট আসবে, আই ডোন্ট কেয়ার। যেটা সত্যি সেটা সত্যি, বুকে হাত রেখে বুক টুকে বলুন। তারা হচ্ছে আঁতেল। তারা কিন্তু জানেন এমন বহু বহু মানুষ আছেন যারা ওপার থেকে ভিটে মাটি ছেড়ে যাদের চলে আসতে হয়েছিল, তাদের সব মনে আছে। তারা সেকুলার, কিন্তু কেন তাদের ওই দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল সেটা কিন্তু তারা বলেন না। তারা যখন সেকুলার, তাদের যখন এত তারা উন্নত চিন্তাধারার লোক, তারা এলেন কেন? ওই দেশ ছেড়ে পালিয়ে আসতে হলো কেন? পায় এই প্রশ্নের উত্তরটা কি দেবেন? আমি শুধু যারা ডুয়েল পলিসি প্লে করছেন সেই পলিটিশিয়ান, যারা দেখছি যে রিসেন্ট তাই, আর যারা হিন্দু ধর্মে থেকে হিন্দু ধর্মকে অসম্মান করে, সেটা আমি তাদেরকে বলেছি। সেটা মানা যায় না। আমি অন্য কোনো ধর্মকে অসম্মান করিনি বা করি না, কারণ সেই চিন্তাধারায় বড় হয়নি। আমি মনে করি যদি অন্যের ধর্মকে শ্রদ্ধা না করা যায়, তাহলে নিজের ধর্মকে শ্রদ্ধা করা যায় না। প্রত্যেকটি ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি মাজারে গেছি, চাদর চড়িয়েছি, পাথর চাপড়ির মাজার বিখ্যাত, চাদর চড়িয়েছি। আমি অবশ্যই বিশ্বাস করি, আমি অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমি এই ডুয়েল ক্যারেক্টারের মানুষজনকে পছন্দ করছি না। আমি জানি এক গাদা কথা ভেসে আসবে, অনেক কমেন্ট আসবে, আমাকে অনেক গালাজ করে বাপ বাপান্ত করে এখানেই বলা হচ্ছে আমি পুরনো, আমাকে দেখে শিক্ষিত মনে হয় কিন্তু আমি শিক্ষিত নই, ব্লা ব্লা ব্লা। ওকে ফাইন, আমি আমার নিজের ধর্মাচরণের কথা বললে যদি আমি অশিক্ষিত হই, দেন ইটস ফাইন, আমি অশিক্ষিত। কিন্তু আপনি, আপনারা যারা বলছেন, কমেন্টটা করছেন, বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা মানে কি চিন্তাধারা পোষণ করেন? আপনারা যদি সেকুলার হন, আপনারা শিক্ষিত, আপনারা শিক্ষিত, আমি অশিক্ষিত, আমি বলছি আমি অশিক্ষিত।
আপনাদের ভার্সন অনুযায়ী। তো আপনারা তো শিক্ষিত, তো আপনাদের তো সমান দৃষ্টিভঙ্গি থাকা উচিত, তাই না? তাদের যেমন ধর্মাচরণের স্বাধীনতা আছে, আমাদেরও আছে। কিন্তু আমাদের বেলায় কেন এত কিছু? আমাদের বেলায় কুম্ভের স্নান করাকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে, জল নোংরা, হ্যান ত্যান, অমুক তুসুক, প্রচুর কথা। সেই একই একই কথা তারা যখন তাদের পবিত্র স্থানে তীর্থ করতে যান, তাদেরকে বলেন? বলেন না। এটাকে বলে ডুয়াল ক্যারেক্টার, এটাকে বলে হিপোক্রেসি। ইফ আই এম নট রং, আমি তো আনএডুকেটেড। বলতে পারো বন্ধুরা, তুমি সকালবেলায় বললে কেন? এতগুলো কমেন্ট দেখে বলতে বাধ্য হলাম এই দ্বৈত সত্তা, দ্বৈত চরিত্র, এটা ঠিক নয়। আপনি নিজের টাইটেলের পাশে সনাতনী টাইটেল ব্যবহার করছেন কেন? আপনি ছেড়ে দিন না। আমি তো একবারও বলিনি তাদের এগেনস্টে কিছু বলতে। আমি বলেছি তাদের যেমন স্বাধীনতা আছে, আমাদেরও আছে। কেন আমাদের কীর্তন বন্ধ করে প্রশাসন? কেন আমাদের সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয়? কেন দুর্গা প্রতিমা ভাঙা হয়? শিক্ষিত ধর্মাবলম্বী ওই ধর্মের যারা মানুষজন আছেন, তারাই বলছেন। তাদেরকেও আক্রান্ত হতে হচ্ছে, তাদের বিরুদ্ধেও অনেক নানাবিধ কেস দিয়ে দেওয়া হচ্ছে। আমি না একটু রাজনীতির খবর রাখি, আমি রাজনীতি করা মানুষ নই কোনোদিন, কিন্তু সচেতন নাগরিক আমি। প্রত্যেকদিন নিউজ খুঁটিয়ে খুঁটিয়ে শুনি। একটা কোনো নির্দিষ্ট চ্যানেল নয়, সমস্ত চ্যানেলের নিউজ শুনি, এবং দুটি ইউটিউবের নিউজ শুনি, যে দুজনেই কিন্তু অন্য সম্প্রদায়ের, এবং তাদের আমি খুব পছন্দ করি। এভরিডে তাদের নিউজ, কোনোদিন কোনো নিউজ মিস যায় না। কাজেই কমেন্ট করছেন ভালো কথা, ব্যক্তি স্বাধীনতা সবার আছে, কিন্তু আমি কি বলতে চেয়েছি সেটা বুঝুন। আপনারা যে ডুয়াল ক্যারেক্টার প্লে করছেন না, এটার বিরুদ্ধেই আমার বলা। যেটা সত্যি সেটা বলুন, যে হ্যাঁ হচ্ছে। আমরা বলতে পারবো না আমি সনাতনী, আমি হিন্দু বললে আমাকে দাগিয়ে দেওয়া হবে যে আমি নাকি আহ, উম, মানে সাম্প্রদায়িক। আমি সাম্প্রদায়িক। আর অন্য ধর্মের কেউ যখন বলে যে আমি এই ধর্মাবলম্বী, তখন তারা সেকুলার। এই 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 জিনিসটা, এই রোল যে প্লে করা হচ্ছে না, এইটা ঠিক নয়। এইটা ঠিক নয়। সবার ধর্মাচরণের স্বাধীনতা আছে, হয়ে আসছে। আর আমি বর্ডার ডিস্ট্রিক্টে থাকি, আমার থেকে ভালো যিনি কমেন্ট করেছেন তিনি কোথায় থাকেন, যিনি বা যারা কমেন্ট করেছেন তারা কোথায় থাকেন জানি না। আমি বর্ডার ডিস্ট্রিক্টে, এখানে আমার 54 বছর যা বয়স, 54 বছর এই শহরে। আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, এই নিয়ে আমি বড় হয়েছি, যারা অন্য ধর্মাবলম্বী। কাজেই আমাকে জাস্ট মানে এইটা বলতে আসবেন না। আমি দেখে বড় হয়েছি তো, এবং ডেমোগ্রাফিটা চেঞ্জ হচ্ছে কিভাবে দ্রুত আমার জেলায় এবং এই রাজ্যে, সেটা জানি আমি। সেটা কিন্তু কিভাবে চেঞ্জ হচ্ছে ডেমোগ্রাফি, রাতারাতি কোনো মেশিন অন করলাম চেঞ্জ হয়ে গেল তা তো নয়। সবাই জানি আমরা যে পাশের রাষ্ট্র থেকে কিভাবে ঢুকছে এবং কিভাবে তারা নাগরিকত্ব পাচ্ছে। হুম। তাই বলার আগে কমেন্ট করবেন, কিন্তু একটু ভেবে দেখুন। আমাদেরকেই আক্রমণ, অন্যদের আক্রমণ করতে বলিনি, কিন্তু আপনারা অন্যদের ক্ষেত্রে বলেন না। কারণ বললে আপনাদের সো কল্ড সেকুলার যে মাইন্ডসেট, সেটা অন্যের কাছে যদি হয়ে যায়, আপনারা তো আঁতেল না, আঁতেল পাবলিক। আমাকে আবার গালি দেবেন, দিন, কোনো সমস্যা নেই আমার। স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলতে হয়। সমান নীতি সবার ক্ষেত্রে নিতে হয়। একজনকে, একটা সম্প্রদায়কে শুধু তোয়াজ, আর আরেকটা সম্প্রদায়কে বারবার তাদের ধর্মাচরণে বাধা, তাদের সব দিক থেকে বন্ধ করে দেওয়া, এটা ঠিক না। ঠিক আছে বন্ধুরা, চলো, অনেকটা সকালবেলায় বকবক করে ফেললাম। আর বাকি দিন কি হবে জানি না, মনে হলো কথাগুলো বলা দরকার। যেই ব্লগটা দেখলাম, দেখে সেটাই মনে হলো, তাই জন্যই বললাম। আচ্ছা বন্ধুরা, আমি একটা কমেন্টের মানে কয়েকটা কমেন্টের সেটার রিপ্লাই দিতে এলাম। কেউ বলেছো যে আমি একা থাকতে ভয় পাই, সেই কারণে আমি কোনো স্টেপ নিচ্ছি না। মানে
মিস্টার চ্যাটার্জিকে রিহ্যাবে দেওয়া। দেখো, রিহ্যাবে দেওয়া বললেই কিন্তু দেওয়া যায় না। ডক্টর মানে রেকমেন্ড না করলে রিহ্যাবে দেওয়া যায় না। এর আগে গত বছর উনি 24-এ, হ্যাঁ 2024-এ মানে এমন একটা কন্ডিশন হয়েছিল, বাড়ি থেকে উনি বেরিয়ে গেছিলেন এবং বাড়িতে আনা যাচ্ছিল না, কোনো মতেই যাচ্ছিল না। তো সেক্ষেত্রে হ্যাঁ, প্রশাসন পুলিশের হেল্প নিয়ে পুলিশ সেখান থেকে ওনাকে মানে রিহ্যাবতে পাঠানো হয়েছিল, প্রাইভেট সেটা। তো সেখানে মাসখানেক ছিলেন, কিন্তু সেটা তখন এরকম কন্ডিশন ছিল, ডক্টর দেখলেন, আগে ডক্টর ওখানে দেখেছেন, দেখে ডক্টর বলেছেন যে হ্যাঁ রিহ্যাবে প্রেসক্রাইব করেছেন, রেফার করেছেন রিহ্যাবে, তবেই দেওয়া গেছে। রিহ্যাবে কিন্তু এমনি দেওয়া যায় না। আর যেটা সরকারি রয়েছে যেখানে, সেখানে কিন্তু দিতে গেলে হয় ডক্টরদের মেডিকেল বোর্ড বসে, সেই মেডিকেল বোর্ডের সামনে অ্যাপিয়ার হতে হয়, এবং সেখানে যদি ওনারা দেখে বোঝেন যে হ্যাঁ এনার কন্ডিশন এরকমই যে বাড়িতে রাখাটা বিপজ্জনক, তো সেক্ষেত্রে ওনারা তখন রেফার করেন। আদারওয়াইজ কোর্টে গিয়ে আমার সমস্ত মানে প্রেসক্রিপশন সমস্ত প্রডিউস করে সেখান থেকে কোর্ট থেকে পারমিশন আনতে হয়। তাই জন্য রিহ্যাব ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। মানে অন্তত আমাদের এখানে একটাই প্রাইভেট রয়েছে রিহ্যাব, যেটা মানে মেন্টাল হেলথের জন্য যে হসপিটাল একটাই রয়েছে। তো সেখানে দেওয়া হয়েছিল এবং আমি গেলাম, ইচ্ছে হলো নিয়ে চলে গেলাম, সেটা নয়। মানে কন্ডিশন খারাপ ছিল, ডক্টরের সঙ্গে কনসাল্ট করা হয়েছিল, ডক্টর তখন রেফার করলেন যে না এনাকে দিতেই হবে, হসপিটালাইজ করতে হবে, তখন দিয়েছি। আচ্ছা, কাজেই আমার ইচ্ছে হলো যে চলো বলে বাড়ি থেকে নিয়ে গিয়ে কোথাও ঢুকিয়ে দিলাম। এটা হয় না, অন্তত আমাদের এখানে সেটা নেই প্রভিশন। গভর্নমেন্ট হসপিটালের কথা বললাম, সেখানে তো এতটাই প্রসিডিওর, মেডিকেল বোর্ড, আদারওয়াইজ কোর্ট। আচ্ছা, কাজেই আমার এবং সেখানে আমি মানে কন্ডিশনটা যদি হাতের বাইরে চলে যায় একদম, এই রকম কন্ডিশন নিয়েও আমি চলতে পারি, কিন্তু যখন হাতের বাইরে, বাড়িতে রাখা যাচ্ছে না, বাইরে রাস্তায় রাস্তায় ঘুরছে, বেরিয়ে যাচ্ছে, সেই রকম কন্ডিশন হলে এবং সেই রকম অবস্থা হলে তখনই করা যাবে, তার আগে কিন্তু করা যাবে না। আর এখন যেটা করছেন উনি, যে টর্চার বা যেটা, সেটা তো উনি ইচ্ছাকৃত করছেন, কেমন? কাজেই যখনই উনি ডক্টরের সামনে যাবেন তখনই উনি পুরো চেঞ্জ, ওনার মানে একদম ঠিকঠাক দেখবেন, কাজে কোনো ডক্টর রেফার করবে না। আর একটা কথা যেটা বলেছে, আমি একলা থাকতে ভয় পাই। আমি অনেক একলা থেকেছি গো, অনেক একলা থেকেছি। মেয়ে ওখানে চলে যাওয়ার পর ব্যাঙ্গালোরে, এখানে আমি অনেক একলা থেকেছি, অনেকবার মারধর করে উনি ওনার বাড়িতে চলে গেছেন। যখন কোভিডে 21-এর যেটা প্রচণ্ড, যেটা মে মাসে সাংঘাতিকভাবে প্রচুর মানুষ মারা যাচ্ছেন, সেই সময় কোভিডে আমার কোভিড হয়েছে, সেই অবস্থায় আমাকে মারধর প্রচণ্ড করছিলেন। তখন মেয়ে ফোন করে ঠাকুরদাকে জানায়, তখন উনি এসে নিয়ে যান। তো পুরো কোভিড টাইম আমি কিন্তু একদম একা ছিলাম, একটা টাকা হাতে ছিল না, অনলাইন পেমেন্ট আমি জানতাম না, অনলাইন ট্রানজাকশান একদমই পারতাম না, সাংঘাতিক খারাপ অবস্থা ছিল আমার, খাবার পর্যন্ত কোনো টাকা ছিল না, কিচ্ছু ছিল না, একা। আমাকে প্রচুর আমার বন্ধু বান্ধব পরিচিত জন তারা খাবার এনে মেডিসিন পাঠিয়েছে, মানে অবভিয়াসলি সেই মেডিসিন আমি নিজেই মানে দিয়ে গেছেন, টাকা তো আমি দিয়ে দিয়েছি, সেই মানে মেডিসিনটার টাকাটা দিতে পেরেছিলাম, কিন্তু তারপরে আমার টাকা ছিল না, রোজকার খাবার বা এরকম। তো সেখানে প্রচুর বন্ধুরা এসে ব্যাগ ভর্তি খাবার নিচে গার্ডের কাছে দিয়ে গেছেন আমাকে, গার্ড দাদা ওপরে এসে দিয়েছেন। তারপরে যেদিন পজিটিভ, তখন তো মানে একদিনে পাওয়া যেত না, 5-6 দিন পরে রিপোর্ট এলো পজিটিভ। সামনে ঘরে বৌদি জানতে পারলেন সন্ধ্যাবেলায় যে পজিটিভ। বৌদি, আমি আগেও বলেছি, ডাল সেদ্ধ দিতে থাকলেন, মুসুরির ডাল, যে তুমি মাছ মাংস খাও না, খেতে পারছো না। খেতে পারছিলাম না তখন, মুখে দিতেই কোনো স্বাদ নেই, কিছু নেই। তো সেই মুসুরির ডাল বৌদি টানা 2 মাস দিয়েছেন, এবং এনারা তো সাক্ষী যে আমি একা ছিলাম, এবং আমাকে বহু মানুষ খাবার দিয়ে গেছে, বহুজন আমার বন্ধুরা, কিন্তু এদের ফ্যামিলি থেকে কমন মেড সার্ভেন্ট থাকার পর একটা সর্ষের দানাও পাঠানো হয়নি। উপরন্তু টাকা নেই আমার হাতে, সেটা জানার পর ওখান থেকে কমেন্ট পাস করা হয়েছিল যে ঘর তো আর করনি, পড়ে থেকে মরো। তো মরার মতোই অবস্থা হয়েছিল, জানি না, ঈশ্বরের জন্য হয়তো মেয়েটার কারণে আমি বেঁচে উঠেছি, কারণ আমার যে দুটো জম কোভিডের, সেই শ্বাসকষ্ট এবং সুগার দুটোই ছিল। তো যাই হোক,
ওইভাবে একা কাটিয়েছি, অত জ্বর নিয়ে অত। হ্যাঁ, আমাকে বন্ধুবান্ধবরা ফোন করে প্রচুর সাহস দিয়েছে এবং আমাকে দেখে ওই করেছে যে এত মনের জোর কীভাবে, কারণ স্বাভাবিক চেনা পরিচিত ও সে মারা যাচ্ছে, সেই খবরগুলো পাচ্ছি, কিছু ছবি পাচ্ছি, সেখানে আমি একা বাড়িতে এরকম। তারপরেও বহুবার হয়েছে, 23 সালে বারবার মারধর করে ওই বাড়িতে চলে যাচ্ছিলেন, একা থেকেছি। তারপরে 2024-এ উনি যখন 1 মাস নার্সিংহোমে ছিলেন, একা থেকেছি। একা থাকতে কোনো ভয় নেই। আর বাড়ির মধ্যেও তো আমি রাত্রিবেলায় তো যদি কেউ বলো অন্যরকম ভয়, কিছু এনটিটি, এই সমস্ত প্যারানর্মাল কিছুর ভয়, তো এককালে ভীতু ছিলাম, কিন্তু নেই। আমাকে পরিস্থিতি আমাকে স্ট্রং করেছে, সাহস দিয়েছে ঈশ্বরের কৃপায়। আমি তো একা থাকি আমার ঘরে, তাই না? একাই থাকি আমি। তো একা থাকাটা কোনো ব্যাপার না, কারণ একা থাকা আমি থাকতে অভ্যস্ত, থেকেওছি, আমার কোনো প্রবলেম নেই। আর রইল বাকি, যদি বলো যে ইকোনমিক সিকিউরিটির জন্য, তো একটা ব্যাপার, আমার নিজের যেটুকু আমি খাই আমার নিজের চলে যাবে। সেকেন্ড হচ্ছে, অবভিয়াসলি তার টাকা পয়সার প্রতি কি আমার অধিকার নেই? এত বছর ধরে, আজ 29 বছর ধরে তার এত কিছু সহ্য করে যখন আছি, তখন ডেফিনেটলি হ্যাঁ, আমি টাকাটা কিসের জন্য, আবারও বলছি, আমার কি আছে? আমার তো জীবনের কিছু আর পাওয়া নেই জীবন থেকে, তাই জন্য আমার সেসব কিচ্ছু নেই। কিন্তু সেটা আমার মেয়ের মানে জন্য সেটাই। আর এতগুলো বছর এতটা স্যাক্রিফাইস করবার পর এইটুকু তো প্রাপ্যই হয়, তাই না? কারণ ওনাকে তো অন্য কেউ দেখেনি কোনো দিন, যা করার তো আমিই করে আসছি, তো সেটুকু বোধহয় প্রাপ্য হয়। সেটুকু আমার প্রাপ্য হয়, আমার নিজের কারণে না, আবারও বলছি, যেটা আমার সন্তানের কারণে। আমার বললাম তো, জীবনের শখ শৌখিনতা সব কিছুই গেছে। যেটুকু যা হয় মেয়ে হয়তো করে দেয়, বা যেটা প্রয়োজন খুব সেটার জন্য হয়। আর একটা প্রশ্ন যেটা তোমরা রেখেছো, যে মেয়ের বিয়ের জন্য কেন আমি বলছি, যে আজকেও এই যে পুরনো ধ্যান ধারণা বলেছো কেউ, আজকে ডেটে দাঁড়িয়ে যখন লিভ ইনে থাকতে পারে, কোনো সমস্যা নেই, লিভ ইন করে কোনো বাধ্যবাধকতা নেই, যে কেউ রিলেশনশিপ থেকে যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, এবং কোনো ব্যাপার নয়। এবার দেখো, আমরা হয়তো আধুনিক মানসিকতা, তোমার আধুনিক মানসিকতা, আমার আধুনিক মানসিকতা, কিন্তু সোসাইটি আমাদের এখনও কিন্তু সোসাইটি এতটা ডেভেলপ করেনি যে যেখানে লিভ ইন করেই কাটিয়ে দেওয়া যাবে, এবং যেখানে এই নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। হ্যাঁ, বড় বড় শহরগুলোতে, কিন্তু বড় শহরগুলোতেও কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাড়ি যখন রেন্টে দেওয়া হয়, তখন কিন্তু জিজ্ঞাসা করা হয়, জানতে চাওয়া হয় যে হাজব্যান্ড ওয়াইফ কিনা। এটা আমি শুনেছি, আমার পরিচিত একজনের কাছেই শুনেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হতেই পারে, এটা সবটাই তার উপর। কিন্তু এখনও তো আমাকে মেয়ে বলেনি যে আমি লিভ ইনে থাকবো আমার বাকি জীবনটা, বলেনি। হ্যাঁ, যেমন এটাও বলেননি যে না, বিয়ে না হলে আমার জীবন শেষ, সেটাও বলেনি। কিন্তু একা থাকতে খারাপ তো লাগেই কোনো সময়, সেটা তো ডেফিনেটলি যে কোনো মানুষের। একাকিত্ব একটা বড় জিনিস, একাকিত্বে থাকতে থাকতে মানুষ ডিপ্রেসড হয়ে যায়। যতই সারাদিন অফিস করে এসে যখন বাড়ি ঢুকবে, যে আমি যখন ছিলাম, সারাদিন অফিস করে এসে জানতো মা দরজাটা খুলে দেবে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর তোর, খাবার পাবো, যে কোনো মানুষ চায়। এবার অন্ধকারে দরজা খুলে ঢুকলো, অন্ধকার, ঠিক আছে, হলো, কিন্তু কেউ নেই সারাদিন একটা কথা বলবার মতো। সারাদিন ফেরার পর এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে নিজে করছে, এবার কি আরেকজন কেউ যদি থাকে, দুজনে মিলে, তাহলে সেটা হয়। একা কিন্তু জীবন কাটানোটা একটু আমার মনে হয় কোথাও গিয়ে খারাপ লাগা থাকে। আজকের ডেটে দাঁড়িয়ে আমার কোনো ব্যাপার না, আমি একা থাকতেই পারি, কারণ আমি এর আগেও থেকেছি। হ্যাঁ, খারাপ, যে কোনো মানুষের একা থাকতে খারাপ লাগবে, কিন্তু আমার ক্ষেত্রে কী বলো তো, আমার থেকেও, মানে বাড়িতে থেকেও আমি তো একাই, না কোনো কথা গল্প, মানে যেটা ইউজুয়ালি হাজব্যান্ড ওয়াইফে হয়, গল্প
একটু মানে বসে কোনো কিছু নিয়ে আলোচনা, বা একসঙ্গে বসে কোনো একটা সিরিজ দেখলাম, কোনো একটা মুভি দেখলাম, নিউজ শুনলাম, কোনো কিছু নিয়ে আলোচনা, মানে কোনো বই পড়লাম সেটা নিয়ে আলোচনা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি মানে সোসাইটির কাছে যে দুজনে রয়েছি এটাই, কিন্তু আমি একাই, আমি কিন্তু টোটালি একদম একা, একদম একা। কাজে আমার নতুন করে একা থাকতে হবে বলে আমি কোনো ব্যবস্থা নিচ্ছি না, এইটা কিন্তু নয়। আমি থেকেও কিন্তু একা। হ্যাঁ, ইনি থাকার জন্য কি টাইমে টাইমে ডিউটি, যেটা টাইমে টাইমে খেতে দেওয়া, মেডিসিন দেওয়া, এই কাজগুলো আছে, এই কাজগুলো থাকবে না যদি উনি রিহ্যাবে থাকেন বা আমি যদি আলাদা থাকি, তাহলে এই ডিউটিগুলো থাকবে না আমার, এইটা। কিন্তু তার বাদে যে উনি আছেন বলে একা থাকতে ভয় পাচ্ছি এবং সেই কারণে ওনাকে মানে সঙ্গে রাখছি, এটা নয়। আর ওইটা বললাম যে এটা এতটা সহজ নয় রিহ্যাবে দিয়ে দেওয়া, এখানে অন্তত। অন্য জায়গায় হয়তো অনেক রিহ্যাব রয়েছে, সেখানে প্রাইভেট, সেখানে এইসব দেখে না, সেখানে গিয়ে দিলে, টাকা জমা দিলে হয়তো হয়ে যায়। কিন্তু আমাদের এখানে কিন্তু উইদাউট মেডিকেল অ্যাডভাইস করা যায় না। গভর্নমেন্ট হসপিটালের ক্ষেত্রে বললামই, মেডিকেল বোর্ড বসবে, আদারওয়াইজ কোর্ট থেকে পারমিশন আনতে হবে। তা না হলে তো যে কেউ যে কাউকে মেন্টালি ইল বলে ঢুকিয়ে দিতে পারে, তাই না, যদি টাকা খরচ করে, তো সেটা হয় না। তো সেই রকম কন্ডিশনে এলে যেমন বাধ্য হয়েছিলাম দিতে, মানে কোনো উপায় ছিল না, যেহেতু বাড়িতে আনা যাচ্ছিল না, ডক্টরের চেম্বারে নিয়ে যাওয়া যাচ্ছিল না, তো বাধ্য হয়ে তখন নিতে হয়। আগে তখন ওখানে নার্সিংহোম থেকে বলা হয় যে ডক্টরের সঙ্গে কথা বলতে, ওনাদের নার্সিংহোমে অ্যাটাচড যিনি, সেই ডক্টর কথা বলেন, ডক্টর দেখেন এবং দেখেন যে হ্যাঁ কন্ডিশন খুব খারাপ, একে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা যাবে না, তখন কিন্তু নার্সিংহোমে অ্যাডমিট করা হয়, আদারওয়াইজ কিন্তু নয়, এটা সম্ভব নয়। তো সেই রকম কন্ডিশন এলে করতে হবে, কিন্তু এই মুহূর্তে যেহেতু নয়, তাই জন্য এই মুহূর্তে আমিও চলছি। তবে আমার এই জীবন থেকে পাবার কিছুই নেই, কিন্তু একজন মা হিসেবে চাই, কিন্তু চাই মানে এটা নয় যে, আবারও বলেছি যে ওই রকম ওই কনসেপশন নেই আমার যে আই বুড়ো নাম খণ্ডাতে হবে বলে যেমন তেমন যা পাচ্ছি দিচ্ছি। প্রচুর সম্বন্ধ কিন্তু আসছে, আমি কিন্তু সব ফোন রিসিভও করি না, কারণ যেমন তেমন দেবো না, কারণ আমার জীবনটা তো আমি দেখেছি, কখনোই দেবো না। যদি দেখি মোটামুটি যদি ঠিকঠাক হয় তাহলে, আর যদি ওটাই বলেছি যদি হওয়ার হয় হবে, না হওয়ার হলে হবে না, কিছুই নেই করার। হ্যাঁ, কিন্তু মা হিসেবে একটা চেষ্টা, জবরদস্তি কিছু নেই, মেয়ের পারমিশন ছাড়া। মেয়ে যতক্ষণ হ্যাঁ না বলছে ততক্ষণ আমি ওই জন্যই তো মানে স্ট্রিক্টলি যখন হ্যাঁ না বলছে যে হ্যাঁ এবার তুমি করো, ওই প্রত্যেক মাসেই আমি আমার ম্যাট্রিমনি সাইটে প্রোফাইল খোলা আছে, কিন্তু সেই প্রোফাইলটা কমপ্লিট করা নেই। কেন? কমপ্লিট তখনই হবে যখন আমি টাকা দিয়ে করব, সেটাই হচ্ছে না। যখনই বলছি, মেয়ে বলছে আর 1 মাস পরে, আবারও বলছে আর 1 মাস পরে। তো বাড়ির সিচুয়েশন এমন হচ্ছে যার জন্য বলছে যে দেখছো তো এরকম অবস্থা, এখন করে করো না, এইটা। এবার আমি মেয়ের কথা অনুযায়ী কিন্তু চলছি। মেয়ে যদি বলে, যেদিন বলবে যে না তুমি এবার সিরিয়াসলি তুমি এটা করো, টাকা জমা দিয়ে, তখনই করবো, আদারওয়াইজ না। চিন্তা একটা হয় যে একটা মেয়ে একা, আমি না থাকলে আমার অবর্তমানে কিছুই ঠেকে থাকে না, কারোর জন্য কিছু ঠেকে থাকে না। আজকে আমার মা বাবা যে জীবিত নেই, আমি তো চলছি, সে যেমন ছেঁচড়িয়ে যেমন কষ্টকর জীবন হোক না কেন, চলছি তো। কাজেই সেই আমি না থাকলে আমার মেয়ে কি চলতে পারবে না? সে তো আরও নিজের পায়ে দাঁড়ানো, সে ঠিকই চলতে পারবে। কিন্তু কোথাও গিয়ে দিনের শেষে যে দুটো মন খুলে কথা বলার একজন মানুষ, সেটা দরকার। সেটা সবসময় বন্ধুদের সঙ্গে হয় না। সব বন্ধু ওরকম বন্ধু তো সবসময় হয় না, যে বন্ধু তোমাকে তোমার সমস্ত কিছু শুনবে এবং সেটা নিয়ে তোমার প্রতি সিম্প্যাথেটিক থাকবে, সিম্প্যাথাইজ করবে তোমাকে, এটা তো নয়। এরকম অনেক আছে, সেটা নিয়ে মজা করানো, খিল্লি যেটা এখন বলে, সেটা করতে পারে। হ্যাঁ, হার্ট করতে পারে, তার কোনো কষ্টের জায়গা সে শেয়ার করলো, সেইটা নিয়ে তাকে পাল্টা হার্ট করতে পারে। তো সেই জন্য বলবে যে হাজব্যান্ড হলে কি সে হার্ট করবে না? ডেফিনেটলি করতেই পারে, কিন্তু আবার নাও তো হতে পারে, এটাই। জবরদস্তি কিছু নেই, যদি হওয়ার হয় হবে, যদি না হওয়ার হয় হবে না। জোর জবরদস্তি করে বিয়ে টিয়ে দেবো এরকম কোনো পরিকল্পনা আমার নেই। আমি জাস্ট যেহেতু একজন মা হিসেবে চেষ্টা একটু করা দরকার, সেটুকুই বলেছি। যে এটা সেটেল থাকলে, যে না শরীর খারাপ জ্বর হয়ে পড়ে থাকলো, দেখলেই তো না, আমি যখন ছিলাম জ্বর হয়েছিল, ওরকম জ্বর হয়ে একা পড়ে থাকলে যে একটু পাশে কেউ নেই,
সেই নিজেই মেডিসিন অর্ডার দিয়ে জেপ্টো থেকে বোধহয় আনাতে হয় বা যা থেকে যেটাই হোক। স্কুটিটা অ্যাক্সিডেন্ট করে পাটা চড়ে গেছিলো, আমি যেতে পারিনি, ওর বাবা যেতে দিলেন না কিছুতেই, তো পড়েছিল। ও বন্ধুরা এসে দেখেছে ঠিকই, কিন্তু বাইরে থেকে এসে দেখা বা ডক্টরের কাছে নিয়ে যাওয়া গেল কেউ, তাদেরও তো ব্যস্ততা, তাদেরও জীবন আছে, তাদেরও লাইফ আছে। কে কদিন কার শরীর খারাপ বা হলে সময় দেবে বলো এই ব্যস্ততার যুগে। কিন্তু যদি পারফেক্ট কোনো সঙ্গী থাকে, অর্থাৎ আফটার ম্যারেজ যদি হাজব্যান্ড থাকে, আশা করা যায় দুজনেই দুজনকে দেখবে, এইটাই, আর কিছু না। আমি যথেষ্ট মানসিকতায় আধুনিক, পিছিয়ে পড়া নই, কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো সমাজে থাকতে গেলে কিছুটা জিনিস একটু অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্ট না করতে পারলে কোথাও বোধহয় টেকা যায় না, এইটুকুই ব্যাস। তারপরে আমার কথা কারোর পছন্দ নাই হতে পারে। বললাম যে অনেকে রয়েছেন যারা অনেক মানে অন্যরকম, তাদের চিন্তা চেতনা আর আমরা সাধারণ ঘরের তো চিন্তা চেতনা আধুনিক হলেও ওই জিনিসটা পারি না, মানে অত্যাধুনিকটা হতে পারি না। আধুনিক মানসিকতা পোষণ করি, কিন্তু অত্যাধুনিক মানসিকতা পোষণ করি না। আশা করি বোঝাতে পারলাম। যারা বোঝবার তারা মানে বোঝার তারা বুঝবেন, আর যারা বোঝার না, যারা ক্রিটিসাইজ করা করবেন, আমার কোনো অসুবিধা নেই। অবশ্যই ক্রিটিসাইজ করবেন, আপনাদের রাইট রয়েছে ক্রিটিসাইজ করার, কিন্তু আমারও রাইট রয়েছে আমার দৃষ্টিভঙ্গিটা আপনাদেরকে বোঝানো, জাস্ট কোনো কারোকে চাপিয়ে দেওয়া নয়। আপনিও যেমন আমাকে চাপাতে পারেন না, আমিও তেমনি আমার কোনো কথা আপনাকে চাপাতে পারি না। ডেমোক্রেটিক কান্ট্রি, ফ্রিডম অফ স্পিচ রয়েছে, আমরা যে কেউ যে কোনো কথা বলতে পারি। আর এখন তো সুবিধা হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে, যে খুশি যে কেউ এসে যে কোনো রকম কমেন্ট করতেই পারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বক শেষ করে দিলাম। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, যারা আমায় ভালোবাসো তারাও করো, যারা আমাকে দেখতে পারো না তারাও করো, প্রত্যেকে করো, কারণ আমি প্রত্যেকের কমেন্ট নেব, নিয়ে এভাবে আলোচনা করবো। আমার মনে হয় এই আলোচনাটা একটা হেলদি আলোচনা। এটা থেকে অনেক কিছু, তোমরা যে বলছো তোমাদের থেকেও আমি অনেক কিছু নিতে পারি, কিন্তু এই নয় যে যারা ক্রিটিসাইজ করছে মানে আমি তাদের একদম না। এটা হচ্ছে আলোচনা, হেলদি আলোচনা। আমার এই কথার পরিপ্রেক্ষিতে আরও দুটো কথা বলবে, সেখান থেকে আরও কিছু বেরোবে, অবশ্যই হেলদি আলোচনা। আমি শুধু অনেকে আছে না কোনো উল্টোপাল্টা কথা বলে, তাদের কথা বলছি না। তোমরা যারা ইদানিং আমাকে বলছো যেগুলো, হয়তো আমি ডিফার করছি তোমাদের সঙ্গে, কিন্তু আমি জানি যে ইউ আর এডুকেটেড পিপল, তোমাদের আলোচনাটা সেইভাবে। আর অনেকে আছে না আজে বাজে কথা বলে বেরিয়ে যায়, তাদের কথা আমি বলছি না। এই আলোচনাটা করা যায় হেলদি। বললাম যে ক্রিটিসিজম হবে, হেলদি ক্রিটিসিজম। ক্রিটিসাইজ করতে হবে বলেই বললাম, এটা নয়। তো হেলদি ক্রিটিসিজম আর অলওয়েজ অ্যাকসেপ্টেড। তো সবাই ভালো থেকো বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে শিগগিরই, ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।